চেয়ারম্যান সাহেব, এই ট্রাইব্যুনালের যিনি প্রথম চেয়ারম্যান ছিলেন জনাব নিজামুল হক নাসিম সাহেব, উনি এই যে ঘাতক দালাল নির্মূল কমিটির একটা তদন্ত টিম হয়েছিল, সেই তদন্ত টিমের মেম্বার, এবং উনি রিপোর্ট দিলেন যে সাইদি সাহেব দোষী, নিজামী সাহেব দোষী, গোলাম আজম সাহেব দোষী। তাহলে একজন তদন্তকারী কর্মকর্তা বিচারক হয় কিভাবে, এবং কিভাবে কোন স্ট্যাটাসে উনি বিচারক নিযুক্ত হতে পারেন? এই সময় বিষয়টা যখন আমাদের পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হলো, রিকুইজাল পিটিশন দেওয়া হলো, তখন উনি কিন্তু বিচার কার্য থেকে বিরত থেকে অন্য দুজনকে এই পিটিশনটা শোনার দায়িত্ব দিলেন। ওনারা বললেন যে হ্যাঁ, ওনাদেরকে দেখা যাচ্ছে যে উনি অ্যাপারেন্টলি এখানে ছিলেন, তবে তাকে অপসারণ করার ক্ষমতা আমাদের নাই, ওনার সদিচ্ছার উপর আমরা এটা ছেড়ে দিলাম। তখন আবার পিটিশন দেওয়া হলো, আপনি কোন অধিকার বলে আছেন? এটা তাজুল দিয়েছিল, তারপরে রাজ্জাক সাহেব, ব্যারিস্টার রাজ্জাক সাহেব শুনানি করেছিলেন। উনি কি একটা অদ্ভুত কথা বললেন, নন অ্যাক্টিভ পার্টিসিপেশন, অর্থাৎ নিষ্ক্রিয় অংশগ্রহণ। তাহলে উনি যে সেক্রেটারিয়েটের মাধ্যমে তদন্তটা হলো তাতে উনি ছিলেন না, তাহলে যাদের নাম আছে তারা ছিলেন না। পরবর্তীকালে বর্তমান যে আইন বিষয়ক উপদেষ্টা, উনিও বলেছিলেন যে না, আমি ছিলাম না, আমি জানতাম না সাইদি সাহেবের বিরুদ্ধে কি রিপোর্ট আসলো। তো তাহলে দুজন মেম্বারের আমরা বক্তব্য পেলাম, তারা বলছেন যে আমরা এই রিপোর্টের সাথে সংশ্লিষ্ট ছিলাম না। তাহলে রিপোর্টটা কি হাওয়া থেকে এসেছিল, না অন্য কারো ইঙ্গিতে দেওয়া হয়েছিল? এই ধরনের অসংখ্য অনিয়ম, অব্যবস্থাপনা এবং পূর্বের সিদ্ধান্ত নেওয়া, এটা আমরা দেখতে পাই। আর একটা জিনিস আমরা দেখেছি, জনৈক আহমেদ জিয়াউদ্দিন যে স্কাই কেলেঙ্কারিতে এসছে, এবং এটার মূল কারিগর প্রকাশনা তো আপনি ছিলেন, আপনি ভালো জানেন, অলিউল্লাহ নোমান সাহেব, যে কারণে আপনাকে দেশ ত্যাগ করতে হয়েছে। উনি 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 এই জিয়াউদ্দিন সাহেব, নাসিম সাহেব এর সম্পর্কে একদিন এক টক শোতে এক বক্তা বললেন যে বিচারক জাজমেন্ট লিখতে জানেন না, তাকে আপনারা চেয়ারম্যান বানিয়ে দেন। এই বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা কেন থাকবে? উনি ইনস্ট্রাকশন নিতেন আহমেদ জিয়াউদ্দিন সাহেবের কাছ থেকে। উনি আহমেদ জিয়াউদ্দিন সাহেব যেভাবে বলতেন উনি সেভাবে বিচার কার্য পরিচালনা করতেন, এবং প্রত্যেক দিন কার্যক্রম সম্পর্কে উনি ব্রিফ করতেন এবং ইনস্ট্রাকশন নিতেন। এর চেয়ে দুঃখজনক কি আছে? তারপরে সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্য একটু আগে দেখছিলাম আমরা, ওনার বিষয়টা কি হলো? জাজমেন্টটা কোর্টে প্রোনাউন্স হওয়ার আগেই ওয়েবসাইটে, ল মিনিস্ট্রির ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেল। তাহলে জাজমেন্টটা কে দিত? বিচারকরা দিত, না মন্ত্রণালয় থেকে আসতো? এই ধরনের অসংখ্য অসংখ্য অসঙ্গতি, পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত, আর অনেক বিষয় আমরা দেখতে পাই। সব থেকে বড় যেটা জঘন্য এবং ইতিহাসের জঘন্যতম অন্যায় সংগঠিত হয়েছে, সেটা হচ্ছে জনাব আব্দুল কাদের মোল্লা সাহেবের মামলায় একটা অর্জিত অধিকার, ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, সেই আইনটা পাল্টিয়ে দেওয়া হলো। আইনটা পাল্টিয়ে দেওয়া হলো আমাদের কিছু কিছু লয়ার অ্যামিকাস কিউরি হিসেবে যে বললেন যে না, পাল্টাটা বৈধ আছে। সম্ভবত 10 জনের 8 জন এই কথা বললেন, আর সিনহা সাহেব জাজমেন্ট দিয়ে দিলেন যে না, এটা বৈধ, এবং চিফ জাস্টিস ওনাতে ডিটো মারলেন ওটা। এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনাগুলো আমাদের সামনে ঘটেছে। আরো কথা বলি, এই যে ট্রাইব্যুনালে যারা বিচারক ছিলেন তাদেরকে সকলকে সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কি ব্যবস্থা দেওয়া হয়েছে? ওই সময় নাসিম সাহেব এবং আহমেদ জিয়াউদ্দিনের যে কথোপকথন, তাতে আমরা কি দেখলাম? চিফ জাস্টিস বলেছেন যে আমাকে অ্যাপিলেট ডিভিশনে নিয়ে যাবে, কিন্তু এখনো নিয়ে না যায়নি। নিয়ে যাওয়ার কি দরকার? আমাকে অ্যাপিলেট ডিভিশনে জাজ করে দেন, আমি এখানেই থাকি। উনি বলছেন যে একটা জাজমেন্ট দেন। সিনহা সাহেব করেছে না, দুটো জাজমেন্ট দিলেই হবে। মানে এই ধরনের কথাবার্তা। অর্থাৎ অ্যাপিলেট ডিভিশনের জাজরা জানতেন যে কি জাজমেন্ট দেওয়া হবে। এর চেয়ে দুঃখজনক একটা বিষয় কি হতে পারে? আর একটা বিষয় আপনি দেখবেন, সিনহা সাহেবের অপসারণটা অবশ্যই বৈধ পদ্ধতিতে হয়নি, কিন্তু যে অবস্থাটার সৃষ্টি হয়েছে, আমি যেটা বলি সেটা হচ্ছে ওই সময় অপসারণ হওয়ার পরে চিফ জাস্টিস হওয়ার কথা সিরিয়ালি কার হওয়ার কথা ছিল? জনাব আব্দুল ওহাব মিয়া সাহেবের। কিন্তু উনাকে কেন করা হলো না? উনি কাদের মোল্লা সাহেবের মৃত্যুদণ্ড দেননি। উনি বলেছেন না, এটা মৃত্যুদণ্ড দেওয়ার সুযোগ নাই। আর উনি সাইদি সাহেবকে খালাস দিয়ে দিলেন।
এই জন্য পরবর্তী ট্রাইব্যুনালে, পরবর্তী আপিলে যে বেঞ্চ গঠন করা হলো, তাহলে ওনাকে বাদ দিয়ে দেওয়া হলো এবং ওনাকে আর চিফ জাস্টিস করা হলো না। এই যে সরকারের অঙ্গুলি হেনেলা, সরকারের নির্দেশনায়, সরকারের সিদ্ধান্তক্রমে এই বিচার ব্যবস্থা না টোটালি নিয়ন্ত্রণ করা হতো। আরেকটা বিষয় বলে আমি আমার প্রাথমিক বক্তব্য শেষ করতে চাচ্ছি। এই হাইকোর্টের এই ট্রাইব্যুনালে যে সমস্ত বিচারকগুলো ছিলেন, তাদের যাদের বয়স ছিল সবকে অ্যাপিলেট ডিভিশনে প্রমোশন দেওয়া হয়েছে, সবকে, এক্সেপ্ট হচ্ছে মুজিবুর রহমান মিয়া। কেন দেওয়া হয়নি আমি জানি না, উনিও ওনার দলেরই লোক ছিলেন। আমার মনে হয় ওটাও একটা কারণ আছে। ওর কারণটা কি, এই মীর কাসেম আলীকে উনি একটা চার্জ থেকে খালাস দিয়েছিলেন। মানে একেবারে জাজমেন্ট দেখে দেখে সরকারের পক্ষে প্রত্যেকটা লাইন পড়ে পড়ে দেখে যে সরকারের পক্ষে, সরকারের নির্দেশনাকে অনুসরণ করছে, কে শুনতে চাচ্ছে কে শুনতে চাচ্ছে না, এইটা ব্যবস্থা করে তারা এই পরবর্তী স্টেপ গুলা গ্রহণ করতেন। আর একটা কথা আমি বলি যে নিজামী সাহেবের মামলায় একজন কে শহীদ মুক্তিযোদ্ধা বলা হলো, যাকে হত্যা অভিযোগ নিয়ে আসা হলো নিজামী সাহেবের বিরুদ্ধে, তার এক সন্তানের জন্ম হয়েছে 1976 সালে। এর থেকে ন্যাক্কারজনক, অগ্রহণযোগ্য এভিডেন্স কোনোদিন থাকতে পারে? সেটা হাইকোর্ট কি বলে ট্রাইব্যুনাল যাবজ্জীবন দিয়েছেন আর অ্যাপিলেট ডিভিশন বহাল রেখেছেন। তো এই ধরনের মামলায় এই যে জাজমেন্ট গুলো আমরা দেখেছি, জাজমেন্ট হওয়ার আগের যে অবস্থানগুলো দেখেছি, তারপর পর্দার অন্তরালে যে খেলাগুলো আমরা দেখেছি, এদেরকে নিন্দা করার কোনো আমার ভাষা নাই। প্রাথমিক পর্যায়ে আমি আমার বক্তব্য এইভাবেই শেষ করলাম। জি, ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ আপনার এই আলোচনা দান। আমি তাজুল ভাইয়ের কাছে জানতে চাবো, এই যে মিজান ভাই যে এতক্ষণ মানে ট্রাইব্যুনালের বিভিন্ন অসঙ্গতি গুলা নিয়ে আলোচনা করছে, এগুলা এখন এগুলাকে সংশোধন করা, যেহেতু অলরেডি রায় হয়ে তাদের রায় কার্যকর হয়ে গেছে, তারপরেও এগুলাকে সংশোধন করার মতো বা এগুলাকে মানে যারা এগুলার সাথে জড়িত ছিল তাদেরকে শাস্তির আওতায় আনার কোন সুযোগ আছে কিনা, মানে আইনে কোন সুযোগ আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। প্রথমত আমি মনে করি যে আমাদের মিজানুল ইসলাম সাহেব যেটা বলেছেন সেটার প্রেক্ষিতে আমরা পেছনে কি কি হয়েছে এটা অলমোস্ট গোটা জাতি জানে বা গোটা দুনিয়া জানে। তো সেগুলোর বিষয়ে না গিয়ে আমাদের যেটা করা উচিত এখন সেটা হচ্ছে যে এই যে অতীতে যতগুলো লোককে শাস্তি দেওয়া হয়েছে, এক্সিকিউশন করা হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, অনেকেই মারা গিয়েছেন কারাগারে। আহ এই কি হলো এটা, আপনি কি বুঝতে শুনতে পারছি। পাচ্ছেন আমাকে? জি শুনছি। জি, তো এই যে কাজগুলো যারা করেছেন, আমাদেরকে এখন চিন্তা করতে হবে যে এই বিচার ব্যবস্থাকে ব্যবহার করে, এই ট্রাইব্যুনালটাকে ব্যবহার করে যে বিপুল সংখ্যক মানুষকে শাস্তি দেওয়া হয়েছে, এর মধ্যে জাতির অনেক কৃতি সন্তান যারা ছিলেন তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এবং এই বিচার প্রক্রিয়াটা যে কতটা অসৎ উদ্দেশ্যে শুধুমাত্র একটা পলিটিক্যাল একটা গ্রুপকে নিশ্চিহ্ন করার অংশ হিসাবে বিচার প্রক্রিয়াটা চালিত হয়েছে। এর সাথে রাষ্ট্রপ্রধান স্বয়ং প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সদস্য, বিচারপতি, প্রধান বিচারপতি সহ ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবং তদন্ত সংস্থা এটার সাথে জড়িত। তারা এই যে অসাধু প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা গ্রুপ অফ পিপলকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে, তাদের ভাষায় তারা হচ্ছে স্বাধীনতার বিরুদ্ধে শক্তি। মূলত তারা ছিল আওয়ামী লীগ সরকারের জন্য যারা যারা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিলেন অথবা দাঁড়াতে পারেন, তাদেরকে নিশ্চিহ্ন করার অংশ হিসাবে এই কাজটা করা হয়েছে। এইটাকে আমি মনে করি যে এটা এটা ছিল একটা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বাই ইউজিং দি জুডিশিয়াল প্রসেস। সুতরাং এখন এই মামলার মধ্য দিয়ে যারা ভিকটিম আছেন, ভিকটিম পরিবার আছেন, তাদের দায়িত্ব হবে যে বাংলাদেশ যখন দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, এই অবস্থায় এই পরিবারগুলোর উচিত একত্রে একটা উদ্যোগ গ্রহণ করা এবং এই ট্রাইব্যুনালে এটা এটা নিয়ে পর্যালোচনা হতে পারে। আমি মনে করি ট্রাইব্যুনালের কাছেই মামলাটা করা যায় কিনা, যে ট্রাইব্যুনালকে ব্যবহার করে ট্রাইব্যুনালের সকল প্রক্রিয়াগুলোর অ্যাবিউজ করার মাধ্যমে তারা যে এই মৃত্যুদণ্ড হাসিল করেছেন সেটা আমরা কনস্টিটিউশনাল কোর্টে যাব না ট্রাইব্যুনালে যাব, এই বিষয়টা পর্যালোচনার দাবি রাখে। তবে একটা প্রপার মামলা হওয়া উচিত, যেখানে এই মামলাতে প্রধানমন্ত্রী হাসিনার থেকে শুরু করে যারা যারা চিফ জাস্টিস ছিল, যারা যারা এই জাজমেন্ট গুলো লিখে যারা শাস্তির পক্ষে রায় দিয়েছে, যে প্রসিকিউশন এই মিথ্যা সাক্ষ্য জোগাড় করেছে, যে যে তদন্ত সংস্থায় মিথ্যা সাক্ষ্য জোগাড় করেছে, এদের প্রত্যেককে আসামি করে একটা প্রপার মামলা হওয়া উচিত। এবং এইটা জাতির যে এই মুহূর্তে যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের সময় যে ইন্সপিরেশন, যে বিচার ব্যবস্থার বিরুদ্ধে তারা যেভাবে ফুঁসে উঠেছে সমস্ত রাষ্ট্রযন্ত্রের পাশাপাশি,
এইটাকে ব্যবহার করে এই মুহূর্তে এই বিচার প্রক্রিয়ার যত অন্যায় আছে এগুলোকে রিভিউ করার মাধ্যমে তাদের এই যারা এক্সিকিউটেড হয়ে গেছেন তাদের ব্যাপারে একটা ক্লিয়ার জাজমেন্ট আসা যে এই লোকগুলো নির্দোষ ছিল, আর যারা এই প্রক্রিয়ার সাথে যুক্ত ছিল তাদেরকে প্রপার শাস্তির ব্যবস্থা করাটা, এইটা উদ্যোগ নেওয়াটা জরুরি। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যে আমি মনে করি যে ট্রাইব্যুনালের আজকের এই ট্রাইব্যুনালে নতুন করে এই আগস্ট এবং জুলাই বিপ্লব যেটা হয়েছে ছাত্র জনতার, তাদের বিচারের ব্যাপারে আজকের যে আইন উপদেষ্টা আছেন তিনি বলেছেন এই ট্রাইব্যুনালে বিচার করবেন। এর বাইরেও এই গত 17 বছর ধরে যে অসংখ্য গুমের ঘটনা ঘটেছে, টর্চারের ঘটনা ঘটেছে, বিভিন্ন এক্সিকিউশনের ঘটনা ঘটেছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, এই সব কিছু মোটা দাগে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। এটা কখনো জেনোসাইডের ফর্মে, কখনো মার্ডারের ফর্মে, কখনো টর্চারের ফর্মে, কখনো অ্যাবডাকশনের ফর্মে। এই জিনিসগুলো সবই আন্তর্জাতিক আইনে বা আমাদের আইসিটি অ্যাক্ট যেটা আছে সেই আইনে ডিফাইন্ড করা যে সমস্ত অপরাধ আছে সেই অপরাধের মধ্যে এগুলো পড়ে। সুতরাং আমরা বারবারই এটা প্রধান উপদেষ্টার কাছে এবং আইন উপদেষ্টার কাছে আমরা একটা সুসংগঠিত মতামত নিয়ে আমরা যাওয়ার জন্য কাজ করছি, প্রস্তুতি নিচ্ছি আমরা, যে এই বিচারটা যে করবে এই বিচারটা যেন খেলো না হয়। ধরুন শেখ হাসিনার বিরুদ্ধে আপনি বিভিন্ন জায়গায় মামলা হচ্ছে, এই মামলাগুলোকে ট্রান্সফার করে ট্রাইব্যুনালে নিয়ে আসতে হবে, কিন্তু মনে রাখতে হবে এই ট্রাইব্যুনালকে গোটা দুনিয়া ক্রিটিসাইজ করেছে, বাংলাদেশে জাতীয়ভাবে মানুষ ক্রিটিসাইজ করেছে এর প্রক্রিয়া নিয়ে। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা, ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন, হিউম্যান রাইটস ওয়াচ, আমেরিকার যুদ্ধাপরাধ সংক্রান্ত যে অ্যাম্বাসেডার অ্যাট লার্জ ছিল স্টিফেন জে র্যাব, তারা যে সমালোচনাগুলো করেছেন এই সমালোচনাগুলোকে বিবেচনায় নিয়ে, সেখান থেকে সবকিছু হয়তো আমরা করতে পারবো না, সেখান থেকে এই ট্রাইব্যুনালের যে ত্রুটিগুলো আছে সেগুলোর ব্যাপারে নেসেসারি অ্যামেন্ডমেন্ট করা আইনের, এই অ্যামেন্ডমেন্ট করে একটা অর্ডিন্যান্সের মাধ্যমে এই ট্রাইব্যুনালের আইনটাকে একটা এই বর্তমান বিচারগুলো করার ব্যাপারে উপযোগী করা এবং ক্রিটিসিজম যাতে ভবিষ্যতে না হয় সেরকম একটা ব্যবস্থা করা। যেমন ধরেন দলের বিচারের জন্য এখানে ব্যবস্থা আছে, কিন্তু দলের কি শাস্তি দেওয়া হবে সেটা নাই। ছাত্রলীগ যুবলীগ যে গণহত্যার সাথে যেভাবে জড়িত তাদেরকে দল হিসাবে বিচার করা উচিত, কিন্তু তাদের কি শাস্তি দেওয়া হবে যেহেতু আইনে নাই, এটা অর্ডিন্যান্সের মাধ্যমে এইখানে আইনে এই বিষয়গুলো সম্পৃক্ত করার দরকার। এর বাইরে তদন্ত সংস্থা একদম অযোগ্য এবং শয়তান একটা গ্রুপ অফ শয়তান এখানে ছিল, তারা এখানে মিথ্যা সাক্ষ্য, মিথ্যা মামলা, মানুষকে দিয়ে জোর করে মিথ্যা বলানো, মিথ্যা না বললে তাকে টর্চার করা, যে সেফ হাউস কেলেঙ্কারির কথা আমরা জানি, এই বিষয়গুলোকে সামনে রেখে একটা অভিজ্ঞতা সম্পন্ন দৃঢ় যারা দেশপ্রেম আছে, যাদের অভিজ্ঞতা আছে এরকম একটা তদন্ত সংস্থা অবিলম্বে নিয়োগ দেওয়া দরকার। কারণ অলরেডি 2টা অভিযোগ তদন্ত সংস্থার কাছে চলে গেছে হাসিনার বিরুদ্ধে। এখন আগের নিয়োজিত তদন্ত সংস্থা হাসিনার বিরুদ্ধে তদন্ত করে একটা ভালো রেজাল্ট দিবে এটা মনে করার কোনো কারণ নেই। এখানে প্রপার একটা তদন্ত সংস্থা লাগবে। প্রসিকিউশন টিমে যারা অভিজ্ঞতা সম্পন্ন, অতীতে যারা এগুলো কাজ করেছেন এবং খুবই ভালো আইনজীবী, এই জাতীয় লোকদেরকে এখানে প্রসিকিউশন টিমে আনতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি বিচারক প্যানেলে দেশের খ্যাতনামা, যাদের কোনো ডিসপিউট নাই, যাদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নাই, এই ধরনের লোকদেরকে ট্রাইব্যুনালের বিচারক বানানো দরকার। বানানোর মাধ্যমে সংগঠিত 17 বছরের যতগুলো অপরাধ আছে, এই যে আয়নাঘর থেকে যারা ফিরে আসছেন, ব্রিগেডিয়ার আজমি এসেছেন, আরমান এসেছেন, কর্নেল হাসিনরা এসেছেন এবং অসংখ্য আরো বিভিন্ন লোকজন, তারা যে বিভৎস বর্ণনা দিচ্ছেন, এই লাইভ এভিডেন্স গুলো এখন আছে। এটা 71-এর বিচারের মতো নয় যে আমাকে এভিডেন্স খুঁজতে হবে, রক্তের দাগও এখনো শুকায় নাই, ঢাকা মেডিকেলে মর্গে এখনো লাশ রয়ে গেছে, গণকবরে লাশগুলো রয়ে গেছে। সময়ের সাথে সাথে এভিডেন্স গুলোর কোয়ালিটি হারাতে থাকবে। গণকবর থেকে লাশের আইডেন্টিফিকেশন দরকার, পোস্টমর্টেম কারোরই হয় নাই। প্রথম আলো শুধু একটা রিপোর্ট করেছিল যে শতকরা 79 ভাগ বা 85 ভাগ আঘাত হচ্ছে রাইফেলের বুলেটে। এগুলো শুধুমাত্র বাহিনীগুলোর কাছে এই রাইফেল গুলো ছিল, ছাত্রলীগের কাছে এই ধরনের ভারী রাইফেল ছিল। এই জিনিসগুলোকে কেন্দ্র করে হাসিনার আমলের এই অপরাধগুলোর বিচার আবেগশূন্য ভাবে করা উচিত। তা না হলে এইটা আন্তর্জাতিক ভাবে আবারও প্রশ্নের সৃষ্টি হোক, আন্তর্জাতিক সম্প্রদায় ক্রিটিসাইজ করুক যে মাওলানা সাইদি, মাওলানা নিজামীর বিচারটা যেরকম কলঙ্কিত বিচার ছিল, এটা হাসিনা বিচারের ব্যাপারে এই প্রশ্ন যেন না তোলা হয়। কারণ যে এভিডেন্স আছে, আমি ইতিমধ্যে বলেছি যে এই এভিডেন্স গুলোই যদি আমরা ঠিক মতো ব্যবহার করতে পারি, হাসিনাকে 1000 বার ফাঁসি দেওয়া সম্ভব। এবং সেটা যাতে আন্তর্জাতিক ক্রিটিসিজমের মুখে না পড়ে সেটাকে সামনে রেখে এই বিচারগুলো করা উচিত। এবং সেই ক্ষেত্রে এই অপরাধগুলোর মধ্যে এটাও একটা অপরাধ হিসেবে গণ্য হবে যে সে আগে এই ট্রাইব্যুনালকে ব্যবহার করে বা বিচার যন্ত্র প্রশাসনকে ব্যবহার করে কিভাবে নির্দোষ মানুষকে হত্যা করেছে, সে এটাও মার্ডার অ্যাজ ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির মধ্যে পড়ে।
এইভাবে বিষয়টাকে বিবেচনা করে আমি মনে করি যে অবিলম্বে ট্রাইব্যুনালে আমাদের এই মামলাগুলো ফাইল করতে হবে। বিফোর দ্যাট এই ভিকটিম ফ্যামিলি গুলো যৌথভাবে প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টার সাথে দেখা করে এই ট্রাইব্যুনালের নেসেসারি অ্যামেন্ডমেন্টের ব্যাপারে কথা বলতে পারে। রাজনৈতিক দল হিসেবে আমরা প্ল্যান করেছি ইতিমধ্যে, তাদেরকে নানান ভাবে মেসেজও দিচ্ছি, এবং আমরাও মনে করি যে এই আইনের যে নেসেসারি অ্যামেন্ডমেন্টটা লাগবে বিচারের আগে, সেটা খুব দ্রুত করে ফেলা দরকার। এই এইটা পলিটিক্যাল চাপ দেওয়ার মাধ্যমে এটা করে তারপরে ট্রাইব্যুনাল ফুল সুইং যদি ফাংশন করে 6 মাস থেকে সর্বোচ্চ 1 বছরের মধ্যে এই বিচার কার্য শেষ করতে হবে। পাশাপাশি যে মামলাগুলো অ্যাপিলেট ডিভিশন এখন আপিল হিসাবে বিচারাধীন আছে, কোনোটা রিভিউ হিসাবে আছে, সেগুলো যেহেতু সুপ্রিম কোর্ট এখন পুনর্গঠিত হয়েছে অ্যাপিলেট ডিভিশন, সেইখানে এই রায়গুলো পর্যালোচনা করে সেখান থেকে আসামিদেরকে খালাস করা এবং এই বিচার প্রক্রিয়ার ব্যাপারে একটা ফাইন্ডিং কিন্তু আমরা অ্যাপিলেট ডিভিশন থেকে এখনই পেতে পারি। সেই দিকটাতেও মনোযোগী হওয়া উচিত। বিশেষ করে ধরেন এটিএম আজহারুল ইসলাম সাহেব, তারপরে মোবারক হোসেন, এরকম আরো অনেকগুলো আপিল, অনেক আপিল এখনো পেন্ডিং আছে। এই বিষয়গুলো হিয়ারিং এর মধ্যে আসলে এইখান থেকেও কিন্তু এই ট্রাইব্যুনাল যে কি সব অপকর্ম করেছে সেটার প্রমাণগুলো আমরা এখান থেকে পাবো। তো মোটা দাগে এই কয়েকটি বিষয় আমি মনে করি যে উদ্যোগী হওয়া দরকার। সবার আগে ট্রাইব্যুনালের যে বিতর্ক আছে এই বিতর্ক থেকে এই ট্রাইব্যুনালকে আমি ব্যবহার করব, কিন্তু সেটা যেন কারো বিতর্কের সুযোগের জায়গা না হয়, সেটা দেখে আমার কাজটা শুরু করা উচিত। এবং এইটা এই সরকারের অন্যতম প্রায়োরিটি হওয়া উচিত। জেনোসাইডের বিচার এবং ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির বিচার যদি না হয়, মানুষের মধ্যে ভেতরে থাকা যে ক্ষোভের আগুন, সেটা কিন্তু ভবিষ্যতে আবার একটা রিভেঞ্জের পর্যায়ে যাবে, যদি রাষ্ট্র আনস্টেবল হয়ে যাবে যদি তারা এই বিচারগুলো প্রপারলি করতে না পারে। সুতরাং সরকারের প্রতি আমাদের দাবি হচ্ছে অবিলম্বে আপনারা এই আইনগুলোকে যুগোপযোগী করুন। তদন্ত সংস্থা, প্রসিকিউশন এবং বিচারকদেরকে ভালো এবং স্ট্যান্ডার্ডের বিচারকদের নিয়োগ দিয়ে আপনি বিচার কাজ শুরু করেন। কারণ এই খুনিদের বিচারের ব্যাপারে বাংলাদেশের মানুষের ক্রাইং নিড আছে। রক্তের দাগও শুকায় নাই, মানুষের অনেকের লাশ এখনো কবরও দেওয়া সম্ভব হয় নাই, এই আহতরা কাতরাচ্ছে। এইরকম একটা জাজল্যমান এভিডেন্স সামনে রেখে অপেক্ষা করার কোনো সুযোগ নেই। আপাতত এইটুকু আমার কথা। ধন্যবাদ আপনাকে। নোমান ভাই, আপনি মনে হয় মিউট আছেন, কথা শোনা যাচ্ছে না। ধন্যবাদ তাজুল ভাই, আপনার অত্যন্ত মূল্যবান মতামত দিচ্ছেন। আমি বেস্ট নাজিম মোমেন ভাই একাধারে উনি ট্রাইব্যুনালের আইনজীবী ছিলেন এবং একটি ভিকটিম ফ্যামিলির সদস্য। তো নাজিম মোমেন ভাইয়ের কাছে আমি জানতে চাবো যে আপনার এজ এ ভিকটিম ফ্যামিলি হিসাবে এবং এজ এ বিং এ ব্যারিস্টার, আপনি কি মনে করেন যে মানে এই যে যদিও যাদের কার্যকর হয়ে গেছে, তারপরও এটা যে একটা মানে অসৎ বিচার ছিল, অসৎ উদ্দেশ্যে যে তারা এই কাজটা করেছিল, এটাকে ফিরে আনার মতো আপনাদের কোনো উদ্যোগ থাকবে কি? মানে এটাকে মানে প্রকাশ করার জন্য, মানে আইনগতভাবে এটার মোকাবিলা করার জন্য আপনাদের কোনো উদ্যোগ থাকবে কিনা? হ্যাঁ, আম, ধন্যবাদ আপনাকে। তাজুল ভাই এবং মিজান ভাই যেগুলো বললেন এগুলা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এগুলা অ্যাড্রেস করা দরকার। তবে কিছু কিছু বিষয় আছে, আমি এই ইস্যুগুলা একটু তাজুল ভাই এবং মিজান ভাইয়ের কাছে জানতে চাবো পরে। কিন্তু প্রথমে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে যেই স্কেলে এটা ইনজাস্টিস হয়েছে, এইটা আসলে এতগুলো রাষ্ট্রযন্ত্র একসাথে মিলে একটা দল কিছু ব্যক্তির বিরুদ্ধে এইভাবে ষড়যন্ত্র করেছে। এবং এটা ছিল কিন্তু আসলে ফ্যাসিবাদকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার প্রথম স্টেপ। এটাকে কিন্তু মাথায় নিতে হবে যখন এগুলো বিচার করতে হবে। এবং এই ফ্যাসিবাদ যখন একবার শিকড় গেড়ে বসেছিল এই আইসিটি বিচারের মাধ্যমে, বিচার নামের প্রহসনের মাধ্যমে, তারপরে এটা কিন্তু একটা সময় আহ, লেগেছে এটাকে সরাইতে। এবং প্রচুর এটা এটা পরবর্তীতে প্রচুর ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে কিন্তু জাতিকে যেতে হয়েছে। গুম বলেন, খুন বলেন, তারপরে এই যে ম্যাসিভ স্কেলে লাস্টের দিকে যেভাবে গণহত্যা চালানো হলো, এই গণহত্যা কিন্তু এর আগেও হয়েছে। সাইদি সাহেবের বিচার কেন্দ্রিক একদিনে 100-র বেশি নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তারপরে এই 5ই মে শাপলা চত্বর কেন্দ্রিক যে গণহত্যা, অনেক কিছুই আছে যেগুলা আসলে পুরো পরিপূর্ণ তদন্ত এবং সুষ্ঠু বিচারের দাবি রাখে। এটা ন্যায় বিচারের স্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এই ফ্যাসিবাদের এই বিষয়গুলো থেকে, ফ্যাসিবাদ থেকে মুক্ত রাখার স্বার্থে, ভবিষ্যতে কেউ যেন এরকম ভাবে ফ্যাসিবাদী কায়দায় বাংলাদেশের উপরে আম, শিকড় গেড়ে বসতে না পারে, এটার জন্য আসলে এগুলোর বিচার হওয়া দরকার। কিন্তু এখানে যে সমস্যাগুলো আছে, দেখেন, এটা আপনার একটা ট্রাইব্যুনাল করে ট্রাইব্যুনালের বিচারপতিরা বিচারের নামে একটা প্রহসনমূলক রায় দিয়েছিলেন।
পরবর্তীতে বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে এইগুলাকে আবার অ্যাপিলের মাধ্যমে এগুলাকে আবার একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। এখানে আইনগত কিছু বিষয় হয়েছে, যেমন ধরেন আপনাকে বলি, এই সাক্ষী আইন, আইন ট্রাইব্যুনালের আইনে এটা আপনার আহ, প্রযোজ্য নয়। কিন্তু এইটাকে অ্যাপিলেট ডিভিশনের সিনহাবাবু এটাকে আরেকটা পর্যায়ে নিয়ে গেলেন, বললেন যে সাক্ষী আইন তো কার্যকর হবেই না। যে সমস্ত সাক্ষীরা সাক্ষী দিচ্ছে তারা অতীতে যে সমস্ত কথাবার্তা বলেছে, ইন্টারভিউ বলেন পত্রিকায়, কিংবা টেলিভিশনে ইন্টারভিউ বলেন, কিংবা কোনো স্টেটমেন্ট বলেন, এইগুলাকে এমনকি ট্রাইব্যুনালের কি বলে তদন্তকারী কর্মকর্তার কাছে যে স্টেটমেন্ট দিয়েছে, এইগুলাকেও প্রিভিয়াস ইনকনসিস্টেন্ট স্টেটমেন্ট হিসেবে ধরা যাবে না। এইটা একটা আজব একটা বিষয় যে আপনি গত 40 বছরে একটা কথা বললেন, বিভিন্ন জায়গায় বললেন। আমাদের একটা সাক্ষীর কথা বলি, শ্যামলী নাসরিন চৌধুরী। ওনার হাজবেন্ড 71 সালে মারা গিয়েছেন। এখন কিভাবে কোন পরিস্থিতিতে মারা গিয়েছেন, আম, মরনা মান্নানের বিষয়ে অনেক কথাবার্তা আছে। মরনা মান্নানকে কেন উনি ওনার বাসায় স্থান দিয়েছিলেন, অনেক বিষয় আছে, এগুলোতে আমি যাচ্ছি না, এগুলো পরে একসময় যাওয়া যাবে। কিন্তু মূল কথা হলো, ওনার হাজবেন্ডের হত্যাকাণ্ডের জন্য গত 50 বছরে উনি দায়ী করেছেন মরনা মান্নান এবং পাকিস্তানি আর্মিকে। সেখানে হঠাৎ করে ট্রাইব্যুনালে এসে উনি বললেন যে না, ওনার যে দুইজন ধরে নিয়ে গিয়েছিল ওনার হাজবেন্ডকে, তারা ছিল আসলে তাদের সাথে কথা হয়েছে, তারা বলেছে মৌলানা নিজামীর নির্দেশে তারা ধরে নিয়ে যাচ্ছে। তো এই কথাটা গত 50 বছরে কোথাও সে বলে নাই। আমাদের মিজান ভাই তাকে যখন জেরা করলো, তখন ক্যাটাগরিক্যালি তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি গত 50 বছরে তো এই কথা বলেন না, এখন হঠাৎ করে কেন বলছেন? উনি একটা হাস্যকর একটা আহ, উত্তর দিলেন যে আমি বলেছি কিন্তু কেউ ছাপায় নাই। তখন ওনাকে আবার প্রশ্ন করেছিলেন, মিজান ভাই আপনি যে বই বলছেন যে ছাপায় নাই, এই আপনি আপনার বই প্রথমে প্রকাশিত হয়েছিল বিএনপির আমলে, ঠিক আছে, কিন্তু পরবর্তী সংস্করণ তো আওয়ামী লীগের আমলে ছাপা হয়েছে, তখন কেন ছাপা হলো না? তো এটার কোনো উত্তর তিনি দিতে পারেন নাই। তো আমি যেটা বলতে চাচ্ছি যে সুপ্রিম কোর্টে সাক্ষ্য বিষয়ক যেই আইনগুলা করে দেওয়া হয়েছে প্রিভিয়াস ইনকনসিস্টেন্ট স্টেটমেন্টের ব্যাপারে কিংবা অনেক বিষয়ে, এইগুলাকে আসলে যদি এই সংস্কার না করা যায়, তাহলে ট্রাইব্যুনালে যে বিচারগুলা হয়েছে এইগুলাকে, কিংবা ভবিষ্যতে যে বিচারগুলা হবে, এইগুলার ব্যাপারে আবার প্রশ্ন উঠবে। তো প্রথম কথা হলো, যারা এই সমস্ত এই বিচারের নামে যে প্রহসনগুলা করেছে, আমি তো বলি এগুলা মামদোবাজি। এগুলা বিচারের কোনো মানে স্ট্যান্ডার্ডেই পড়ে না। সবার বিচার হওয়া উচিত, কিন্তু কি প্রক্রিয়া বিচার হবে তাজুল ভাই কিছুটা আলোকপাত করেছেন। এটা আইন সংশোধন করে আপনার প্রপার ওয়েতে সুষ্ঠুভাবে এই ট্রাইব্যুনালে বিচার করা সম্ভব। এখন এই যে এই ট্রাইব্যুনালের আইনটাকে সংশোধন করা, এইটার ব্যাপারে আসলে একটু চিন্তা করা দরকার, কারণ এটা তো হলো পার্লামেন্টের পাশকৃত একটা আইন, যেটাকে বিভিন্ন রায়ের মাধ্যমে এটাকে আবার বিভিন্ন বিষয়ে সংযুক্ত করা হয়েছে। সাক্ষ্য আইনের কথা বললাম, তারপরে আপনার না, আপনি আপনি সাক্ষ্য আইনের আন্তর্জাতিক। ব্যাপারে যেটা বললেন, মোহন ভাই, আপনাকে একটু একটা জিনিস মানে এখানে ক্লিয়ার। সাক্ষ্য আইনের ব্যাপারে তো তারা অনেকটা পরিবর্তন মানছিল, যে অনেক প্রচলিত সাক্ষ্য আইন যেটা আছে ওটা ওটা চলবে না তার মানে ট্রাইব্যুনালে। মানে ট্রাইব্যুনালের তো প্রচলিত যে সাক্ষ্য আইন যেটা আছে ওইটার এটা বাইরেও চলবে কিছু না। মানে ইয়ে করা হয়েছিল, যে পত্রিকা এভিডেন্স হবে, তারপরে বই পুস্তক এভিডেন্স হবে। সাক্ষ্য আইনে তো এগুলোর কোনো ইয়ে নাই। হাস্যকর বিষয় হলো পত্রিকার কাটিং এভিডেন্স হতে পারে, কিন্তু যদি এটা একই সাক্ষী, যে সাক্ষী ট্রাইব্যুনালে সে সাক্ষ্য দিয়েছে, তার যদি আবার একটা পত্রিকার সাক্ষাৎকার অতীতে থেকে থাকে, সেটাকে আবার তারা বিবেচনায় নিবে না, কারণ এটা তো আন্ডার ওথ বলে নাই। মানে এরকম হাস্যকর অনেক বিষয় আছে। শ্যামলী নাসরিন চৌধুরীর কথা বললাম, তার অতীতের যে সাক্ষাৎকার ছিল পত্রিকায়, সেখানে মৌলানা মান্নানকে দোষ দিয়েছে, সেখানে নিজামী সাহেবের কথা বলে নাই। তো এটাকে আবার ট্রাইব্যুনাল আমলে নিল না, বললো যে না, এটা তো আন্ডার ওথ দেওয়া হয় নাই। তো এই ধরনের অনেক হাস্যকর বিষয় আছে। আমি যেটা বলছিলাম, আমার পয়েন্ট যেটা ছিল যে এখন আপনার যেহেতু দেশে একটা নির্বাচিত সরকার নেই, কোনো পার্লামেন্ট নেই, আবার আপনার অলরেডি ট্রাইব্যুনালের আইনগুলা ইয়েতে কি বলে আপিলেট ডিভিশনের যে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, এখন এই ট্রাইব্যুনালের আইনকে কিভাবে আপনি সংশোধন করবেন, এটা কিন্তু ভাবনার বিষয় আছে। একটা আইন কমিশন করে প্রেসিডেন্সিয়াল অর্ডারের এই মাধ্যমে এটা করা যায় কিনা, এটা মিজান ভাই আর তাজুল ভাই এখানে আলোকপাত করতে পারেন। এরপর আরেকটা বিষয় যেটা, সেটা হলো যে এই সংবিধানের সাথে যে এই সাংঘর্ষিক ধারাগুলো আছে সংবিধানের ভিতরেই,
আমার খেয়াল আছে মিজান ভাই এই বিষয়টা উত্থাপন করেছিলেন যে এই ট্রাইব্যুনালে কারোর বিরুদ্ধে মামলা হলে সে তো অটোমেটিক্যালি বিচারের আগেই তার একটা বিচার হয়ে যায়, সে থার্ড ক্লাস নাগরিক হিসাবে আহ, গণ্য হয়। এটাও কিন্তু একটা বিষয় আছে। তো এই ক্ষেত্রে সংবিধান সংশোধন না করে এটা কিভাবে আপনি করবেন? এবং সংবিধানকে তো আসলে সংশোধনের অযোগ্য করে ফেলা হয়েছে বিভিন্ন পঞ্চম সংশোধনীর রায়, তেরোদশ সংশোধনীর রায়ের মাধ্যমে। তো এখন এই সংবিধানকে আসলে আদৌ রেখে এই সংশোধনীগুলো করা সম্ভব কিনা, নাকি সংবিধান বাতিল করতে হবে, এইগুলো কিন্তু আলোকপাতের বিষয় আছে। তো আমার যেটা প্রাথমিক প্রস্তাব সেটা হলো যে এই আইন সংশোধন করতে হলে সংবিধানকে বাতিল করতে হবে। দ্বিতীয়ত, তাজুল ভাই যেটা বলেছেন, যেহেতু এই সমস্ত বিষয় নিয়ে তাদের দলীয় বিচারপতিরা এই আপিলের ডিভিশনে রায় দিয়েছে এবং এর মাধ্যমে প্রেসিডেন্স তারা স্টাবলিশ করেছে। বর্তমানে যে সমস্ত আহ, রায়গুলা ইয়েতে পেন্ডিং আছে, মামলাগুলা আপিলের ডিভিশনে পেন্ডিং আছে, এই মামলাগুলাকে সুষ্ঠুভাবে নিষ্পত্তির মাধ্যমেই এই প্রেসিডেন্স গুলাকে পরিবর্তন করা সম্ভব। তা না হলে ট্রাইব্যুনালে যদি এটা আমরা আবার এই মামলা শুরু করি এই প্রেসিডেন্স গুলা চেঞ্জ করার আগে, তাহলে কিন্তু ট্রাইব্যুনালে হাত পা বেঁধে ফেলা হবে আগের থেকেই, কারণ ট্রাইব্যুনাল তো আর অ্যাপিলেট ডিভিশনের রায়ের বিপরীতে কোনো কিছু দিতে পারবে না নিচের ইয়েতে, আদালতে। তো এইগুলো আমার পয়েন্ট ছিল আর কি। ধন্যবাদ মুমিন ভাই। আপনি তো মিজান ভাইয়ের কাছে আমি এই যে মুমিন ভাই যেগুলো বলছে যে সংবিধানকে মানে বর্তমান সংবিধান রেখে যে ট্রাইব্যুনালের যে চেঞ্জ গুলো আনা দরকার, এগুলো সম্ভব কিনা আপনি? মিজান ভাই, আপনি মনে মিউট হয়ে আছেন, এটা আপনি মিউটে আছেন, আনমিউট করেন মিজান ভাই, আনমিউট করেন। হ্যাঁ। মিজান ভাই আপনি মিউটে আছেন। জি, শোনা যায়? এখন শোনা যায়, হ্যালো। এখন জি শোনা যায়। জি জি। বিসমিল্লাহ রহমানির রাহিম। নাজিম মোমানের কথাগুলো শুনছিলাম। এখন সংবিধানের প্রথম সংশোধনীর মাধ্যমে এই আইনটার তৈরির পথ সুগম করে দেওয়া হয়েছিল। এই সংশোধনীর যে মূল বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে এই আইনের বিরুদ্ধে বা এই আইনের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করার এখতিয়ার বা অধিকার কোনো অভিযুক্তের থাকবে না। এটা একটা দিক। এবং এই আদালতের কোনো আদেশের, অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে শুধুমাত্র চূড়ান্ত রায় যেটা হবে তার ছাড়া অন্য কোনো আদেশ বা সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করার সুযোগ নেই। এইটার ব্যত্যয় ঘটাতে হলে অবশ্যই সংবিধানের সংশোধন করতে হবে। কিন্তু যদি বিচার প্রক্রিয়ায় এভিডেন্স অ্যাক্টের প্রয়োগ বা সিআরপিসির প্রয়োগ বা স্বচ্ছতার স্বার্থে কোনো সিদ্ধান্ত নিতে হয়, সেই ক্ষেত্রে সংবিধান পরিবর্তনের কোনো প্রয়োজন হবে বলে আমি মনে করি না। এটা শুধুমাত্র তাজুল যেটা বলল যে একটা অর্ডিন্যান্সের মাধ্যমে অসঙ্গতিগুলো দূর করা খুব সহজেই সম্ভব। এবং এই ক্ষেত্রে অভিজ্ঞ প্যানেল দ্বারা একটা সংশোধনীর সুপারিশ করে সেইটা সংশোধনী আকারে যদি অর্ডিন্যান্স জারি করা হয় তাহলে খুব সহজেই এটা পরিবর্তন করা যাবে। যেমন বৈধ অবৈধ নীতি অনৈতিকতা, সেই বিষয়টা পাশ কাটিয়ে আমি যেটা বলতে চাই, আমি এর মানে এটা বলতে চাচ্ছি না যে অনৈতিক কাজ আওয়ামী লীগ করেছে বলে আমাদেরকেও এটা করতে হবে, এটার সাথে আমি একমত নই। কিন্তু আইনগত অবস্থান যেটা, সেটা হচ্ছে যেমন আমি কাদের মোল্লা সাহেবের মামলার কথা বলছিলাম, যে রায়ের বিরুদ্ধে শুধুমাত্র আসামি পক্ষ আপিল করতে পারবে, এই বিধানটা আগের আইনে ছিল। কিন্তু পরবর্তীকালে যখন রায় হয়ে গেল তখন পার্লামেন্ট সেশনে ছিল না, অধিবেশন চলছিল না। এই তথাকথিত গণজাগরণ মঞ্চের দাবি, যার উস্কানিদাতা ছিলেন তৎকালীন আইনমন্ত্রী জনাব শফিক আহমেদ সাহেব, যার পরিকল্পনাতে এই ঘটনাগুলো ঘটেছিল, এবং আমাদের দেশে একটা বিদেশি দূতাবাস যাদের সার্বিক সহযোগিতায়
এই গণজাগরণ মঞ্চ সৃষ্টি হয়েছিল তাদের তথাকথিত দাবির প্রেক্ষিতে অর্ডিন্যান্সের মাধ্যমে এই আইনটা পরিবর্তন করা হলো যে না, রাষ্ট্রপক্ষ আপিল করতে পারবে ইকুয়ালিটি অফ আর্মসের বিধি অনুযায়ী। এই জাজমেন্টটা যখন অ্যাপিলেট ডিভিশনে গেল, তখন অ্যাপিলেট ডিভিশন, আমি তখন একটু আগে বলেছিলাম যে 10 জন অ্যামিকাস কিউরি নিযুক্ত করেছিলেন, সম্ভবত 2 বা 3 জন বলেছিলেন যে না, এই আইনটা ভূতাপেক্ষা বা রেস্ট্রোস্পেক্ট ইফেক্ট হবে না, আর বাকি সবাই বলেছিল রেস্ট্রোস্পেক্ট ইফেক্ট হবে, অর্থাৎ জাজমেন্টের আগে থেকে এটা কার্যকরী আছে ধরে নিতে হবে। এবং তার প্রেক্ষিতে সেনা সাহেব এই জাজমেন্টটা দিয়েছিলেন। মোজাম্মেল হক সাহেব সহ বাকি সকল বিচারপতি একমত হয়েছিলেন যে অর্ডিন্যান্সের মাধ্যমে আইন পরিবর্তন সম্ভব। উপরন্তু সেনা সাহেব আর একটা কথা যোগ করেছিলেন, এডিশনাল মন্তব্য করেছিলেন যে ইকুয়ালিটি অফ আর্মসের ক্ষেত্রে, ইকুয়ালিটি অফ আর্মসের জন্য, অর্থাৎ উভয় পক্ষের সমান অধিকার দেওয়ার জন্য আইন অ্যামেন্ডমেন্টের প্রয়োজন ছিল না, সরাসরি অ্যাপিল বিভাগই এইটা দিতে পারতেন যে এই অধিকার আসামি পক্ষের যেহেতু আছে, বাদী পক্ষেরও থাকতে পারে, এটা তারা জাজমেন্ট আকারে দিয়ে দিতে পারতেন। এবং ওনার এই মতটা ছিল। কাজেই এইটা আমাদের যে মামলাগুলো আপিল আকারে পেন্ডিং আছে, রিভিউ আকারে পেন্ডিং আছে, এই ডিসিশনে এই বিষয়টা আইন অ্যামেন্ডমেন্ট না করেও আসতে পারে, আবার অর্ডিন্যান্সের মাধ্যমে আইনের পরিবর্তন হতে পারে। এটা হলো একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে স্বচ্ছতার ক্ষেত্রে যেটা প্রয়োজন, সেটা অবশ্যই তাজুল যেটা বলছে যে এমন ধরনের বিচারককে নিয়োগ করতে হবে অন্তত তাদের অতীতের কর্মকাণ্ড যাই থাক না কেন, তারা বিচার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কোনো অনিয়ম করেনি, অব্যবস্থাপনার সাথে জড়িত নয়, দুর্নীতির সাথে জড়িত নয়, নিরপেক্ষতার ব্যাপারে যাদের প্রশ্ন উত্থাপিত হয়নি, তাদেরকে এই বিচারক হিসাবে জড়িত দায়িত্ব দেওয়া যেতে পারে। এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে প্রসিকিউশন টিম বলতে প্রসিকিউটর এবং ইনভেস্টিগেশন এজেন্সি, তাদেরকে দক্ষ হতে হবে। তারা যেন দক্ষতার সাথে এভিডেন্স গুলা কালেকশন করে এই ট্রাইব্যুনালে দাখিল করতে পারেন। এখন এই দক্ষতার বিষয়টা কেন আমি বললাম, এই আইনের যে বিধান, সেই বিধান অনুযায়ী কোনো ব্যক্তি সরাসরি ট্রাইব্যুনালে কোনো অভিযোগ দায়ের করতে পারেন না। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করতে হয়। তদন্ত সংস্থা তদন্ত শেষ করে চিফ প্রসিকিউটর মহোদয় বরাবরে রিপোর্ট দাখিল করেন। এইটা বিবেচনায় নিয়ে এসে যদি ওনার দৃষ্টিতে মনে হয় যে এটা প্রসিড করার প্রয়োজন আছে, তাহলে উনি ফর্মাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ আকারে, যেটা আমাদের সাধারণ আইনে কমপ্লেন কেস বলি, সেই আকারে এই পিটিশনটা ট্রাইব্যুনালে দাখিল করবেন এবং তখন ট্রাইব্যুনাল এটার কগনিজেন্স নিবেন। এইটা হচ্ছে প্রসিডিওর। এই প্রসিডিওরে এভিডেন্স কি কি ব্যবহার হতে পারে? এক হচ্ছে সরাসরি সাক্ষী, লাইভ উইটনেস, বা যারা ঘটনার ভুক্তভোগী বা ঘটনা যারা দেখেছে তারা সাক্ষী দিবেন। দ্বিতীয় হচ্ছে পত্রপত্রিকাতে যে ঘটনাগুলো বর্ণনা আছে, এটার এভিডেন্টারি ভ্যালু আছে এই আইন অনুযায়ী। তৃতীয় হচ্ছে প্রচলিত জনশ্রুতি। এইটা আওয়ামী লীগ আমলে বা এর আগের সরকার, আমরা যখন কথা বলতাম, এই জনশ্রুতিকে ওনারা হেয়ারসে এভিডেন্সকে ব্যবহারযোগ্য বলেছিলেন। যদিও অ্যাপিলেট ডিভিশন হেয়ারসে এভিডেন্স গ্রহণ করেননি, কিন্তু জনশ্রুতি আর শোনা সাক্ষী দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। জনশ্রুতিটা কি? এই যে আয়না ঘর, একটা লোককে নিয়ে যেয়ে রাখা হচ্ছে, আর একটা লোককে নিয়ে যেয়ে রাখা হচ্ছে, একটা লোকের লাশ পাওয়া যাচ্ছে না, তার হোয়ার অ্যাবাউটস পাওয়া যাচ্ছে না। লোকজন বলছে হ্যাঁ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা নিয়ে যেতে দেখেছি, কিন্তু কেউ সাহস করে বলছে না যে না আমি দেখেছি। এটা হচ্ছে জনশ্রুতি। শত শত লোক, হাজার হাজার লোক এটা বলছে, বিশ্বাস করছে, এটা জনশ্রুতি। আর ওইখান থেকে বের হয়ে আসছে, এসে কোথায় পাওয়া যাচ্ছে? একটা ফাঁকা মাঠে চোখ বাঁধা অবস্থায়। তার মানে এই যে জনশ্রুতির সাথে এই উইটনেসটা যে আমাকে গুণ করে রাখা হয়েছে, এই যে করোবরেশন, এইটা মিল হচ্ছে, এই কারণে এটাকে এভিডেন্স হিসাবে ব্যবহার করা যেতে পারে। এরপরে আইনে যে আসামিদের বক্তব্য, এটাও অনেক ক্ষেত্রে ব্যবহার করার সুযোগ আছে। কেমন সুযোগ আছে? আপনাকে একটা উদাহরণ দিই। আমাদের দেশের প্রধানমন্ত্রী
যিনি চলে গেলেন, যিনি কয়েকদিন আগে বলেছিলেন শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালায় না, তিনি পালিয়ে গেলেন। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন হেলিকপ্টার গেল পানি দিতে, আর আপনারা বললেন গুলি করতে। এই যে মিথ্যাচার, তার অর্থ এইখানে তার এই অপরাধটা বন্ধ করার ক্ষমতা ছিল। এই অপরাধটা উনি বন্ধ করতে পারতেন, উনি হেলিকপ্টার ব্যবহার নিষেধ করতে পারতেন, উনি আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তি প্রয়োগ করতে বিরত রাখতে পারতেন, কিন্তু উনি করেননি। এই আইনে এটা অপরাধ হিসাবে বিবেচিত হয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে উনি এইটার দায় দায়িত্ব বহন করেন কিনা, কমান্ড রেসপন্সিবিলিটি উনি আছেন কি, ওনারা আছেন। কমান্ড রেসপন্সিবিলিটি কি? যে একজন ক্ষমতাধর ব্যক্তি, যার রাষ্ট্রীয় ক্ষমতা যার হাতে আছে, সামরিক বাহিনীকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা যার আছে, পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা যার আছে, সহযোগী বাহিনীকে নিয়ন্ত্রণ ক্ষমতা যার আছে, তিনি ওই ক্ষমতাটা প্রয়োগ করলেন না। যারা এই অপরাধগুলা করছে তারা তার নির্দেশনায় না করলেও যার এটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে, তার নিয়ন্ত্রণ করার ক্ষমতা তিনি প্রয়োগ করলেন না, এটার জন্য তিনি অপরাধী। কিন্তু এখানে তিনি তা তো করেননি, ইনি প্রয়োগ তো করেন নাই, উপরন্ত বলেছেন যে কঠোর হস্তে দমন করা হবে। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে উনি 14 দলের একটা মিটিং করলেন, মিটিং করে কি করলেন? সেনাবাহিনীকে নামানোর সিদ্ধান্ত গ্রহণ করলেন। কেন? বললেন যে এই যে পুলিশ যে ফোর্স প্রয়োগ করছে, এই ফোর্সটা যথেষ্ট নয়। যারা মানুষকে শত শত মানুষকে গুলি করে হত্যা করেছে, শত শত মানুষকে আহত করেছে, এইটাকে উনি অনুমোদন করলেন। অনুমোদন করে আরো কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সেনাবাহিনীকে নিয়োগ দিলেন। যদিও সেনাবাহিনী এই গুলিটা প্রয়োগ করেনি, এই তার যে অধিকারটা সেনাবাহিনীকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেটা প্রয়োগ করেনি। এই জন্য সেনাবাহিনী এই অপরাধের মধ্যে পড়বে না। কিন্তু যারা এই অপরাধটা করেছে, যেমন পুলিশ বাহিনীর বিপ্লব, হারুন, আব্দুল আল মামুন, আরএমপির ডিএমপির প্রধান, এই যে অপরাধগুলো তারা করেছে, এবং তারা বারবার বলছেন, ইভেন কয়েকজন টকশোর তথাকথিত বিজ্ঞ সুশীল সমাজের ব্যক্তি বলছে এটা কোনো কারফিউ হলো? মানুষ রাস্তায় ঘুরে বেড়ায়, প্রশাসন গুলি করে না। এই যে ব্যক্তিগুলোকে এই এই যে ভিডিও, এই ভিডিওটা, এই পেপার কাটিং, এবং তাদের দরকার হলে এটা ফরেনসিক টেস্ট করা যেতে পারে। এটার সাথে যে মিজান ভাই ফরেনসিক টেস্টে কি বলে প্রধান বিচারপতিকেও নিতে হবে, কারণ প্রধান বিচারপতি কিন্তু ওবায়দুল হাসান শাহিন, তৎকালীন প্রধান বিচারপতি, ফ্যাসিবাদী প্রধান বিচারপতি, সেও কিন্তু এখানে ইন্ধন জুগিয়েছে। সে বলছে বিক্ষোভ করে কি আইন চেঞ্জ করা যায়? এবং আপনার এই খেয়াল আছে এই যে তার যে এই বিষয়টা আস্ফালন ছিল ট্রাইব্যুনালে, এই সে বিষয়টা জাতীয় নিয়ে কথা আমি বলছে। যেটা বলি, এটা আমার যেটা চিন্তা সেটা হচ্ছে যে ওনাকে নিয়ে আসার জন্য প্রথম প্রয়োজন যেটা হবে সেটা হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দিতে হবে। এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে করতে হবে, এটা না হলে এটা হবে না। কারণ মিজান ভাই, ওনার যে ক্রিমিনাল রেসপন্সিবিলিটিস গুলা এবং ওনার আমি বলি, যদিও এই আইনে সাংবিধানিক ভাবে পরিষ্কার বলা আছে যে সংবিধানের কোনো বিধানাবলীর সাথে অসামঞ্জস্য হলেও এই আইনটা প্রাধান্য পাবে, কিন্তু আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি যে অতীতের সরকার যে অন্যায়, অবিচার এবং বেআইনি কার্যকলাপ করেছে, সেইটা যদি আমরা করতে থাকি বা বর্তমান সরকার করে, সেটা ন্যায় বিচার হবে না, তাজুল যেটা বলেছিল। এই কারণে এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পরামর্শের মাধ্যমে করতে হবে। কারণ হচ্ছে আমাদের দেশে জুডিশিয়াল অফিসার প্রোটেকশন অ্যাক্ট এখনো বহাল আছে, যাতে কোনো অফিসার, জুডিশিয়াল অফিসার কোনো মানে নির্দেশনা দিলে ওই আইন অনুযায়ী প্রোটেকশন পাওয়ার অধিকারী হন। কাজেই এইটা করতে হলে এটা দুটো পদ্ধতি ছিল। একটা হচ্ছে আগের যে মূল আইন ছিল সংবিধানে, সেটা হচ্ছে ইমপিচমেন্ট, তারপরে ব্যবস্থা গ্রহণ করা যেত। আর এখন সেটা হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করার ব্যবস্থা, যেটা হাইকোর্ট আগের মানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের যে পঞ্চম সংশোধনের যে সিদ্ধান্ত, সেটাকে পুনর্বহাল করেছিলেন, সেটা অ্যাপিলেট ডিভিশনও বহাল রাখা হয়েছে। এখন রিভিউ জাজমেন্ট আছে, যেটা আগামী নভেম্বরের বা এই ভ্যাকেশনের পরে 1 সপ্তাহের মধ্যে শুনানির জন্য আসবে বলে চিফ জাস্টিস মহোদয় তা ওপেন এজলাসে জানিয়েছেন।
এইটা করতে হলে ওনাদেরকে বিচারের আওতায় আনতে হলে জুডিশিয়াল অফিসার্স প্রোটেকশন অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট, এখানে অ্যামেন্ডমেন্ট করলে আর একটা জটিলতা হবে, লোয়ার কোর্ট এই জুডিশিয়ারির স্বাধীনতা বিপন্ন হবে। এই জন্য অবশ্যই আমার মনে হয় এটা অ্যামেন্ডমেন্ট করার দরকার হবে না, এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে অনুমোদন নিতে হবে। এটা এখন বিষয়টা হলো না কয়েকটা উনি তো বিষয় আছে। এটা তো হলো মিজান ভাই এবং তাজুল ভাই যদি এখানে একটু ইয়ে করেন, মাসদার হোসেন মামলায় এটা যেটা বলছে এটা ঠিকই আছে, কিন্তু এটা কি তাদেরকে ক্রিমিনাল রেসপন্সিবিলিটি থেকে প্রোটেকশন দেয়? এটা তো হলো আপনার জুডিশিয়াল ক্যাপাসিটিতে কেউ যদি কোনো অনিয়ম করে থাকে সেটার জন্য আপনার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করতে হবে, কিন্তু দে ওয়েন্ট বিয়ন্ড দ্যাট। তারা তো এখানে ক্রিমিনাল ইয়ে করছেন এবং পারভার্ট, মানে যেটা বিচার ব্যবস্থাকে এটাকে পুরাপুরি পারভার্টেড করে ফেলেছেন। তো এটার জন্য আমার যেটা ইয়ে সেটা এখানে মনে হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে বাইপাস করার সুযোগ আছে আইনগতভাবে। তাজুল ভাই কি বলেন? দেখুন আমি বলছি, তাজুল বলবে, আমি একটা কথা বলে শেষ করি। সেটা হচ্ছে যে আমাদের দেশে বলে না, গোটা বিশ্বে বিচার ব্যবস্থাটা হচ্ছে আইন এবং প্র্যাকটিসের উপর গড়ে ওঠে। আপনি যে উদাহরণটা দিলেন এই ধরনের প্র্যাকটিস আমাদের দেশে নাই। কোনো আমরা উদাহরণ দেখাতে পারবো না বা কাস্টমস দেখাতে ঘটনাও তো পারবো না। ঘটনা, বিচারকরা তাদের না বিচারের না না, ধাঁচের বাইরে যে অনেক ঘটনায় ঘটেছে, কিন্তু আমাদের দেশে আইনকে বাইপাস করে, যেমন আপনার আহ, এই তারেক জিয়াকে যে খালাস দিলেন যে বিচারক, তাকে সেই আইনে তার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বা বিচারিক প্রক্রিয়া ব্যবস্থা গ্রহণ না করে ভিন্ন একটা প্রক্রিয়ায় অনুসরণ করা হলো। তা আমার ব্যক্তিগতভাবে মনে হয় তাজুল যেটা বলল যে এটা একটা সুচিন্তিত মতামত, সুচিন্তিত চিন্তা ভাবনা করে, মানে ওয়েল নোন এস্টাবলিশড জুরিস্টদের ওপিনিয়ন নিয়ে একটা অর্ডিন্যান্স আকারে এবং দরকার হলে সিভিল ডিভিশনের মাধ্যমে অ্যাপিলেট ডিভিশনের মতামত নিয়ে এটা করতে হবে। এটা কোনো মানে আইন, একটা জাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুধুমাত্র তারা একটা অপরাধ করেছেন এই ঘটনার প্রেক্ষিতে বিচার করা, সরাসরি বিচার সঠিক হবে বলে আমার মনে হয় না। আর তাজুল যে পদ্ধতিটা বলেছে আমার কাছে এটাকে সঠিক মনে হয়েছে। জি, আপনাকে ধন্যবাদ। জি, নোমান ভাই আছেন? জি আছি আছি তাজুল ভাই। না জি মিজান ভাই যেটা বললো বা আমাদের মুমিন ভাই যে কিছুটা একটা প্রশ্ন করলো, তাদেরকে মানে বর্তমানে মানে জুডিশিয়াল কাউন্সিল ছাড়া মানে তারা যে ক্রিমিনাল অফেন্স গুলো করছে, মানে জাজরা, মানে ধরেন ওবায়দুল হাসান শাহীন ট্রাইব্যুনালে থাকতে করছে, আপিলেট ডিভিশনে গিয়ে বিভিন্ন ভাবে তার অদ্বৈতপূর্ণ যে আচরণ গুলা, যেগুলা বিয়ন্ড দা জাজ, মানে তার তার ক্যাপাসিটি, এটার প্রশাসনের সাথে কোলাবোরেশন, এই ধরনের collaboration, বিষয়গুলো তাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অ্যাক্ট কোনো মানে মানে নেওয়ার সুযোগ আছে কিনা? সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে জি বাইপাস করে। যে আমি মনে করি যে সেই সুযোগটা অবশ্যই আছে দুটো ভাবে। একটা হচ্ছে যে বিচারকরা যখন একটা ইন কনাইভেন্স উইথ ইচ আদার, তারা এই টোটাল জুডিশিয়াল কিলিং এর সাথে যখন সম্পৃক্ত হয়ে গেছে, তখন সে কিন্তু এটা কমপ্লিসিট ইন দি কিলিং। সেই ক্ষেত্রে আমি মনে করি যে যে মামলাতে আসামি হবে প্রধানমন্ত্রী অথবা এই আইনমন্ত্রী, তারা সেখানে এই সব জাজেরা যাদের বিরুদ্ধে একদম ক্লিয়ার এভিডেন্স আছে যে যারা এগুলো এই প্রিভেন্টিং দি কোর্স অফ জাস্টিস, দুটো ব্যাপার আছে এই ট্রাইব্যুনালের আইনেও কিন্তু আছে যে প্রিভেন্টিং দি কোর্স অফ জাস্টিস হলে সেই ক্ষেত্রেও তাকে একটা একটা মিনিমাম সাজা সেখানে আছে। কিন্তু যারা সরাসরি হত্যাকাণ্ড সংগঠনের ব্যাপারে একে অপরকে সাহায্য করেছে নানানভাবে, তাদেরকে মূল মামলা যেটা হবে, যে মামলাতে আমি আসামি করব প্রিন্সিপাল অফেন্ডারদেরকে, তার সাথেও কিন্তু তাদেরকেও আসামি করা যাবে। এটার সাথে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কোনো সম্পর্ক নাই। কারণ ব্যক্তিগতভাবে আপনি বিচারক করতে গিয়ে যদি ভুল ভ্রান্তি করেন, সরল বিশ্বাসে কোনো কাজ করেন অথবা সেখানে কোনো ব্যাপার ঘটে, সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রফেশনাল মিসকন্ডাক্টের জায়গায় যাবে। কিন্তু এইটা তো প্রফেশনাল জায়গার অনেক বাইরে চলে গিয়ে যখন সরাসরি একটা ক্রাইমের সাথে সে যুক্ত হচ্ছে এবং পুরো কোর্স অফ জাস্টিসকে সে একটা ক্রিমিনাল ইনস্ট্রুমেন্ট হিসাবে ব্যবহার করছে, তখন আমি মনে করি মূল মামলাতেই এদেরকে আসামি করা যাবে। এটা হলে এই প্রসঙ্গে আমার বক্তব্য। মিজান ভাই অনেকগুলো বিষয়ে কথা বলে। একটু তাজুল একটা কথা বলি, সেটা হচ্ছে যে অ্যাপিলেট ডিভিশনে ধরো নিজামী সাহেবের মামলার ব্যাপারে একটা জাজমেন্ট আছে, সাইদি সাহেবের মামলার একটা জাজমেন্ট আছে, একটা সিদ্ধান্ত আছে। ওই পয়েন্টে যদি তাদেরকে প্রসিকিউট করতে হয় সেই ক্ষেত্রে এইটা সিভিল রেফারেন্স না নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে বাইপাস করে করা কিভাবে সম্ভব? এটা আচ্ছা, ওইটা
এখানে এই আমি তাদের পয়েন্টটা বিষয়টাতে আমি আসছি। একটা জিনিস অ্যাড করি, আপনার বলার সুবিধা হবে। সেটা হলো যে জাজমেন্টে কি বলছে ওইটার এগেনস্টে যদি কিছু বলতে হয় করতে হয়, তাহলে মনে হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল লাগবে। কিন্তু সেটাই বলছি আমি। জাজমেন্ট সেটা হলো আপনার এই যে সিনহার বইতে সে যেটা উল্লেখ করেছে, সে জি জি প্রধানের সাথে দেখা করে সে জি। বলছে যে ট্রাইব্যুনালের মাধ্যমে স্পিডি জাজমেন্ট এর বিরুদ্ধে দেওয়া সম্ভব। এবং এখানে সে যে ইনস্টিগেট করেছে এটা তো বিয়ন্ড, এটা সেটা হবে, ক্রিমিনাল রেসপন্সিবিলিটি। এটার জন্য এটা আপনাকে তো না, সিনহা সাহেব কিন্তু যেতে তার হবে না বইয়ে আমার মনে হয়। না, তাজুল ভাই, এটার জন্য হবে। জি। মোমিন ভাই এই যে আপনি একটু নিজামুল হক নাসিম যে প্রসিকিউশনের সাথে বলতেছে আপনি আমি দাঁড়ায় যাবো, আপনি বসায় দিবেন, এইগুলো তো আসলে ইয়ে উইদিন দ্য জুডিশিয়াল, এটা প্রফেশনাল মিসকন্ডাক্ট না, এটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। যে আমি আমি মোমেনের কথার সাথে একমত। মিজান ভাই যেটা বলেছেন যে যদি যেটা অ্যাপিলেট ডিভিশনের মাধ্যমে অ্যাফার্মড হলো, এখানে সুপ্রিম কোর্ট ইনভলভ হয়ে গেল, এইটার ক্ষেত্রে আমি বলবো যে এখানে সুপ্রিম কোর্ট কিন্তু জাজমেন্টে তাদের ওই যে ক্রিমিনাল পার্টিসিপেশন ওইটার উপরে কোনো ফাইন্ডিং কিন্তু সুপ্রিম কোর্টের নাই। এস কে সিনহা কি করেছে, তারপরে জাজরা কিভাবে পেছন থেকে এটা সাহায্য জি জি। করেছে, ওইটা কিন্তু জুডিশিয়াল জাজমেন্টের মধ্যে বা এই প্রসেসের মধ্যে এটা ছিল না। সুতরাং ওইটুকুর জন্য আপনার অ্যাপিলেট ডিভিশনকে মানে ওইটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে নেওয়ার মতো ওইটা দরকার নেই। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অন্যভাবে যেতে হবে। তো সেটার ব্যাপারে আমার বক্তব্যটা, কাজল আরেকটু কথা বলে দিই। এখানে কিন্তু একটা বড় আমার কাছে আমি যেটা বলছি, এই যে ট্রাইব্যুনাল টু, আমি নামটা আর বলতে চাচ্ছি না, ট্রাইব্যুনাল টু কিন্তু এই স্কাইপি কেলেঙ্কারির উপর একটা নিষেধাজ্ঞা দিয়েছে, এটা প্রচার করা যাবে না, এটার ব্যাপারে আলোচনা করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু জুডিশিয়ারি ইনভলভ হয়েছে। হ্যাঁ হ্যাঁ সেই জন্য এবং আমার বক্তব্য হচ্ছে জুডিশিয়ারি যখন ইনভলভ হয়ে যাবে, যখন হ্যাঁ, বিয়ন্ড দি স্কোপ অফ ল, বিয়ন্ড দি স্কোপ অফ জুডিশিয়াল প্রসেসের বাইরে কোনো কাজ করবে, তখন তারা কমপ্লিসিট ইন দি ক্রাইম। এই ক্ষেত্রে আমি মনে করি তাদেরকে সরাসরি মূল মামলাতে অভিযুক্ত করা যাবে, এই টোটাল প্যানেল, জাজেস প্যানেল এটাকে। এবং আর বাকি তাদের তো যে কমন যেটুকু ইন্টেনশন ছিল, তাদের সবার তো কমন উদ্দেশ্যটাই ইন্টেনশন ছিল। ছিল, পার্ট অফ দি টোটাল প্রসেসের মধ্যে যে একটা গোষ্ঠীকে নির্মূল করতে হবে, তাকে খুন করতে হবে, এই প্রসেসের মধ্যে তারা একটা অংশ হিসেবে সে জুডিশিয়ারিতে বসে ওই অংশটুকু প্লে করেছে। সুতরাং মোটা দাগে সে কিন্তু ওই টোটাল ক্রাইমস যেটা হয়েছে সেটার পার্ট। সে কারণে তার বিরুদ্ধে মামলা করা যাবে। এই ব্যাপারে আমি মনে করি যে এই ব্যাপারে কোনো সন্দেহ থাকা উচিত না। তবে যে প্রসঙ্গটুকু অ্যাপিলেট ডিভিশনের সাথে সম্পৃক্ত, অ্যাপিলেট ডিভিশনে যেমন ধরেন যে ওই যে কন্ট্রাডিকশনের পয়েন্টে যে সাক্ষী প্রিভিয়াস বক্তব্যের মধ্যে যে কন্ট্রাডিকশন, এইটা নেওয়া যাবে না সিনহা যেটা বলেছে, এইটার সমাধানটা সহজ। যেহেতু বেশ কিছু অ্যাপিল এবং রিভিউ এখনো পেন্ডিং আছে, জুডিশিয়াল নর্মস এবং লং স্ট্যান্ডিং যে জুডিশিয়াল যে সমস্ত ডিসিশন প্রেসিডেন্টস এগুলো ছিল, সেগুলোকে ভেঙে দিয়েছে সিনহা এবং পরবর্তী সময় আরো কয়েকজন। এই জিনিসগুলো, ইন আদার ওয়ার্ডস, এই বর্তমান অ্যাপিলেট ডিভিশনে এটার পুনরায় হিয়ারিং করলে এই হিয়ারিং এর মাধ্যমে ওই জিনিসগুলোকে রিভার্স করে ফেলা যাবে। রিভিউর মাধ্যমে যেমন কয়েকটা রিভিউ আছে, রিভিউতে এসে পেছনের জাজমেন্টের যত সমস্ত অপকর্মের কথাবার্তা, যে জাতীয় আপনার জুডিশিয়াল প্রেসিডেন্ট, জুডিশিয়াল নর্মস, লং স্ট্যান্ডিং জুডিশিয়াল যে সমস্ত ব্যাপার ছিল, এগুলোকে যে ভেঙে দিয়ে গেছে, এগুলোকে রিভার্স করে ফেললে আপনি ক্লিয়ার হয়ে গেলেন। তখন তাদেরকে কিন্তু ধরার জন্য আপনার রাস্তাটা আরো পরিষ্কার হয়ে যাবে। সুতরাং অ্যাপিলেট ডিভিশনের এই এই মানে জাজমেন্টের মধ্যে লিগ্যাল যে টার্মস গুলো ইউজ করে, যেটা মিজান ভাই আশঙ্কা প্রকাশ করলেন যে এগুলো থাকলে পরবর্তী বিচারের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে, এই বাধাটা মুক্ত করা সম্ভব। অ্যাপিলেট ডিভিশনের 2-3টে অ্যাপিল যেগুলো আছে এগুলো হিয়ারিং করে ওদের ওই সমস্ত কথাগুলোকে এখান থেকে রিভার্স করে ফেললে, যে অ্যাপিলেট ডিভিশনের বক্তব্য লেটেস্ট পজিশন যেটা দাঁড়াবে সেটার আলোকে তখন নিচের কোর্ট গুলো বিচার করবে, এটা সহজে হয়ে গেল। কিন্তু কনস্টিটিউশন অ্যামেন্ড করার ব্যাপারে আমি যেটা বলবো যে এইটাকে যদি আমি বলি বিপ্লবী সরকার, কিন্তু আসলে বিপ্লবী সরকারের মতো কিন্তু তারা অ্যাক্ট করছে না। তারা ইনফ্যাক্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা অর্জিত সরকার। এইখানে সংবিধান সংশোধন করতে গেলে আরো অনেক অ্যারেঞ্জমেন্ট লাগবে, এবং তারপরে যদি বিচার করতে যাই ততদিনে এই সরকারের সময় শেষ হয়ে যাবে। আমি মনে করি যে সংবিধান সংশোধনের ব্যাপার আমরা আমাদের অন্তত এই ট্রায়ালের সাথে রিলেটেড বিষয়ের জন্য প্রয়োজন নাই। জি জি, সংবিধান একমত। সংশোধন অন্য কারণে লাগবে। সংবিধান জি জি, একমত। সংশোধন পুরো প্রক্রিয়াটাকে, এই সংবিধান যে জাতির জন্য কোনো কার্যকর ভূমিকা পালন করছে না, গণতন্ত্রের জন্য কোনো লাভজনক কিছু না, এইটাকে টোটাল রিফর্ম ওইটা অন্য এজেন্ডা। তবে জি, 47 যেটা রয়ে গেছে সেটার অ্যামেন্ড করার এই মুহূর্তে কোনো দরকার এই বিচারের জন্য নাই। কারণ প্রয়োজন। আমরা যদি আমরা যদি অর্ডিন্যান্সের মাধ্যমে যে সমস্ত কথাগুলো ইন্টারন্যাশনাল কমিউনিটি বিশেষভাবে রেইজ করেছে, যে কথাগুলো বিশেষভাবে বলা হয়েছে, সেই কথাগুলোকে অ্যাড্রেস করি, সে অ্যাড্রেস করে যদি একটা মিনিমাম ফেয়ারনেসের জায়গায় নিয়ে আসি, সঙ্গে তাদের ফান্ডামেন্টাল রাইটস নাই থাকুক, এই পর্যায়ে থাকুক, অসুবিধা নেই, এটা তো আমাদের কিছু করার নাই, সুযোগও নাই, তাহলে সরাসরি
অন্যান্য যে সমস্ত পয়েন্টের উপরে ইন্টারন্যাশনাল কমিউনিটির কনসার্নটা ছিল সেগুলোকে একটা অর্ডিন্যান্স দিয়ে এই আইনটা পরিপূর্ণভাবে একটা অ্যামেন্ড করে একটা বিচারের উপযোগী করে সেটার মাধ্যমে বিচারটা করা উচিত। আর বাকি যেটুকু থাকলো যে জুরিসপ্রুডেন্সের যে ধারণাগুলোকে ভেঙে দিয়েছে এসকে সিনহা, সেগুলো বিদ্যমান আপিলের মধ্যে শুনানির মাধ্যমে ওগুলো আবার সেটেল করে নেওয়া যাবে। এই দুটো কাজ করলেই আমার মনে হয় যে বিচার প্রক্রিয়াটা ভালোভাবে আগায় নিয়ে যাওয়া সম্ভব এবং এদেরকে শাস্তিও দেওয়া সম্ভব। এরপরে হচ্ছে যে ব্যক্তি যে সরাসরি মামলা করতে পারে না, এই জায়গা থেকে আমার মত হচ্ছে যে ব্যক্তির ক্ষেত্রে যদি আমি অর্ডিন্যান্সটা করি অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে, সেখানে যদি এই বিধানটা সংযুক্ত করে দেওয়া যায়, এটা খুব সহজেই করা সম্ভব, এটা অসুবিধার কিছু নাই। এবং সেটা খুব সহজে করে দিলে তাহলে হবে কি যে আমরা তদন্ত সংস্থার ইচ্ছা এবং অনিচ্ছার উপরে এটা নির্ভর করবে না। সেক্ষেত্রে ব্যক্তি যদি সরাসরি এসে এসে মামলা করে সেইভাবে জিনিসটাকে নেওয়া যেতে পারে এবং এই ব্যাপারে প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টও করা যেতে পারে। এর বাইরেও যদি তদন্ত সংস্থাকে আমরা সেই ধরনের তদন্ত সংস্থা লোক হিসেবে নিয়োগ দিতে পারি, তাহলে তাহলে ধরেন যে প্রত্যেকটা এই ইন্ডিভিজুয়াল মার্ডার এটার জন্য এতগুলো মামলা না করে, ধরেন একই নেচারে যেমন জুলাই এবং আগস্টে যত হত্যাকাণ্ড হয়েছে সেগুলো যত অভিযোগ আছে সবাই যদি তদন্ত সংস্থার কাছেও দেয়, তদন্ত সংস্থা এটাকে কনসলিডেট করে এই পুরো জিনিসটা নিয়ে যদি একটা মামলাও করে, একটা মার্ডারের জন্য করলো, একটা গুমের জন্য করলো, একটা অন্যান্য অপরাধের জন্য করলো, তাহলে 4-5টা মামলার মধ্য দিয়েই কিন্তু টোটাল অপরাধটার বিচার করা সম্ভব, রুলস অফ প্রসিডিওরে নেসেসারি অ্যামেন্ডমেন্ট আনা সত্ত্বেও। এবং সেটাই হবে আমি মনে করি প্রপার কাজে। বড় যে কাজগুলো যেগুলোতে হাত দিলে ইয়ার্স টুগেদার লেগে যাবে, সংবিধান সংশোধন বলেন অন্যান্য কাজ, সেগুলোর দিকে আমরা না গিয়ে মোটা দাগে একটা মিনিমাম ফেয়ারনেসের জায়গায় ট্রাইব্যুনালকে এনে এই বিচারগুলো করা উচিত। তারপরে যে মিজান ভাই যেটা বললেন যে কমান্ড রেসপন্সিবিলিটি, ডেফিনেটলি এগুলো তো অটোমেটিক্যালি আসবে। হাসিনা হেলিকপ্টারের মাধ্যমে যাওয়া, তারপরে আসাদুজ্জামান কামাল বারবার বললো না যে যখন গুলি করি স্যার একটা গুলি করলে একটাই মরে এবং ওইটাই যায়, বাকিরা কিন্তু যায় না, এটা ভয়ের ব্যাপার। তার মানে হচ্ছে যে, এবং সেটা দেখে তার যে সম্মতি, তাদের পুলিশের সাথে সরকারের যে আতাত, তারা কি কাজের জন্য পুলিশকে এনগেজ করেছে, ইন্টেনশনটাই ছিল এদেরকে টোটালি একদম নির্মূল করে দেয়া। এই যে গণহত্যার মধ্যে বা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির মধ্যে পড়তে, এগুলোর জন্য আর আমাকে এত বেশি এভিডেন্স খোঁজার দরকার নেই। ওদের যে সমস্ত ভিডিও এবং লাইভ এভিডেন্স বিদ্যমান আছে এগুলোই এদের বিচারের জন্য এবং শাস্তির জন্য যথেষ্ট হবে। পাশাপাশি ধরেন টক শোতে উস্কানি দাতা এগুলোকেও ধরেন বিচারের আওতায় আনা। বাংলাদেশের ফ্যাসিজম এমন পর্যায়ে চলে গিয়েছিল যে রাষ্ট্রের কোনো একটা অঙ্গ জনগণের জন্য বা আইনের জন্য, প্রজাতন্ত্রের মানুষের জন্য কাজ করেনি। প্রত্যেকটা অর্গান, সিভিল সোসাইটি, এরপরে আপনার এই মিডিয়া, এগুলোকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তারা ব্যবহৃত হয়েছে এই ফ্যাসিবাদী চক্রের হাতিয়ার হিসাবে। এবং এর মধ্যে বিশেষ করে অতি উৎসাহী হয়ে যারা তাদেরকে ইনস্টিগেট করেছে, যে সমস্ত লোক মিডিয়ার, যে সমস্ত লোক সাংবাদিক বা যে সমস্ত টক শোতে যারা ছিল, তাদেরকে আসলে তাদেরকেও মোটা দাগে বিচারের জন্য আনতে হবে। কিন্তু আমি যেটা বলবো, এই মোটা দাগে বিচারের জন্য গোটা জাতির লোককে, যেটা তারা একেবারে গ্রামের গঞ্জে সাধারণ মানুষকে এই মামলার মধ্যে ইনভলভ করেছে, আমরা সেটা করব না। মোটা দাগে যে সমস্ত প্রিন্সিপাল অফেন্ডার যারা ছিল, বড় রুই কাতলা যারা, এদেরকে যদি আমরা বিচারটা করতে পারি, তাহলে বাংলাদেশে চিরদিনের জন্য এই ধরনের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের একটা কবর রচনা হবে এবং ফিউচার জেনারেশনের জন্য একটা নিরাপদ বাংলাদেশ হতে পারবে। সেই ক্ষেত্রে এই জিনিসটার প্রতি আমাদের খুব দ্রুত মনোযোগ দেওয়া দরকার। যে মিজান ভাই যেটা বললেন বা মোমেন যেটা বললেন, যে আমাদের সুচিন্তিত মতামতটা দেওয়া দরকার। ধরেন সরকারের অনেক প্রায়োরিটিস আছে, আইনটা কি কি সংশোধন করতে হবে, এটা সরকারের পক্ষে আমার কাছে যেটা মনে হচ্ছে এই সময় তাদের এই চিন্তা করার সময় খুব একটা আছে বলে আমার মনে হয় না। সেক্ষেত্রে আমরা আইনজীবীদের মাধ্যমে, যে ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন বলেন বা জাতিসংঘ বলেন, র্যাব বলেন, এরা যে সমস্ত ক্রিটিসিজম গুলো বলেছিল, এগুলোকে সমন্বিত করে আমাদের প্রয়োজনের আলোকে কতটুকু অ্যামেন্ডমেন্ট করা যায়, এটা কনক্রিট প্রপোজাল একটা সরকারের কাছে দেওয়া উচিত। এবং এটা রাজনৈতিক দলগুলোকে সবাইকে বলা উচিত, যেটা আমরা অলরেডি আমাদের দলের পক্ষ থেকে একটা উদ্যোগ নিয়েছি, যে তাদের কাছে ব্যাখ্যা করা যে দেখুন, এই কাজগুলো না হলে আপনি যত কথাই বলেন এই বিপ্লবের ফসল কিন্তু ঘরে উঠবে না। হাসিনাকে ডেকে নিয়ে এসে এখন যেমন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে 7 দিনের, তো এই জিজ্ঞাসাবাদটা কে করছে? এই যে জিয়াউল হাসানকে ধরে আনলো, জিজ্ঞাসাবাদ করছে হাসিনার আমলের পুলিশ। তো ও কি করে জিয়াউল হাসানের অপরাধে এই রিমান্ড থেকে বের করবে? তো এই জায়গাটা তো আগে পুলিশকে আগে তো রিফর্ম করতে হবে। তো সেই লোকগুলোকে যদি জিজ্ঞাসাবাদ করতে হয়, আসল লোক দিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। তা না হলে জিয়াউল হাসানের কাছ থেকে তো কিছুই উদ্ধার হবে না, 10 দিন আর 50 দিন রিমান্ড নিলেও কিছু লাভ হবে না।
মাঝখান থেকে সমালোচনার জন্ম হচ্ছে যে এত আগেই রিমান্ডে নিয়ে তাদেরকে, ডেভিড বার্গম্যান অলরেডি প্রশ্ন তুলেছে এসব বিষয় নিয়ে। সুতরাং এগুলো খুব ম্যাচিউরড ওয়েতে গভর্নমেন্ট করতে পারছে না। আমাদের বক্তব্য হচ্ছে ভিকটিম ফ্যামিলি এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সুস্পষ্ট একটা প্রস্তাব যেতে হবে যে আপনারা এটা করবেন, কারণ এই সরকার আমাদের কথা শুনতে বাধ্য। এটা জনগণের সরকার হিসাবে আসছে, এটা 111-এর সরকার না যে অন্য কোনো গোষ্ঠী এসে তাকে বসিয়ে দিয়েছে। এটা জনগণের উইলের বহিঃপ্রকাশ হিসাবে এই সরকার এসেছে। সুতরাং জনগণের কথা তাকে শুনতে হবে এবং জাতির প্রয়োজনে যে কাজগুলো করা দরকার সেটা তাকে প্রপারলি করতে হবে। আমরা এই প্রস্তাবটা তৈরি করার জন্য আমি মনে করি যে এই ভিকটিম ফ্যামিলি অথবা আমরা যারা আইনজীবী হিসেবে আগে কাজ করেছি, এই আইনের অ্যামেন্ডমেন্টের প্রপোজাল এবং এই বিষয় নিয়ে একটা সমন্বিত প্রস্তাব আমাদের তৈরি করে রাজনৈতিক দলগুলোকে সম্মত করানো, এটা খুব আগামী এক সপ্তাহের মধ্যে এই কাজটা করে ফেলতে হবে। যে তারা সবাই বুঝবে, যেমন ধরেন বিএনপি আছে, জামাত আছে, অন্যান্য দলগুলো আছে, আমাদের পার্টি আছে, সবাই কিন্তু আইনের এই টেকনিক্যাল জিনিসগুলো জানে না। কারণ এই ভিকটিম যারা হয়েছে তারা ছাড়া তারা জানে না যে এই ট্রাইব্যুনালে কোন জায়গায় সমস্যাটা কি এবং এইটাকে আমরা কিভাবে ফেস করে এটাকে আবার ব্যবহার উপযোগী করতে পারবো। এটা আমাদের পক্ষ থেকে একটা প্রেজেন্টেশন রাজনৈতিক নেতাদের কাছে যেতে হবে, ওনারা এটা বুঝবেন এবং ওনারাও অ্যাকর্ডিংলি একই চাপ দিবেন এই উপদেষ্টার কাছে, যাতে করে তারা দ্রুত গতিতে এই অ্যামেন্ডমেন্টটা করেন। এই অ্যামেন্ডমেন্টটা না করাতে পারলে আসলে আমরা বাইরে যত কথাই বলি, এগুলো ফসলটা কিন্তু ঘরে আনা সম্ভব নয়। এই কারণে আমি মনে করি ভিকটিম ফ্যামিলির উচিত সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে চাপ দেয়া এবং তাদেরকে বলা যে এগুলো আমাদের দরকার, আপনারা অবিলম্বে এইটার ব্যাপার নিয়ে উপদেষ্টাদের সাথে, প্রধান উপদেষ্টার সাথে কথা বলেন, তাহলে এই তাদের জিনিসটাকে সহজেই করা যাবে। বলছিলেন ওই তদন্তটা কিন্তু খুবই জরুরি। শক্তিশালী তদন্ত কমিটির মাধ্যমে যদি একটা তদন্ত রিপোর্ট হয়, তাহলে ধরেন বিচার কিন্তু যে কোনো সময় করা যাবে। কিন্তু তদন্ত প্রাথমিক যে স্টেপটা, প্রপার তদন্ত না হলে, প্রপার চার্জশিট না হলে অনেক পরে কিন্তু না, পরবর্তী এইটা এইটা প্রপার করার জন্য এবং বা সহযোগিতা করার জন্য মানে আপনাদের বা ভিকটিম ফ্যামিলি বা আপনাদের দলীয় ভাবে কোনো উদ্যোগ আছে কিনা, মানে সমন্বিত কোনো উদ্যোগ? আমরা তো সবার কাছে দাবি জানাচ্ছি আমাদের যে বিষয়গুলো আছে, আমরা যে অবিচারের শিকার হয়েছি, শুধুমাত্র আমরা যে আমাদের প্রিয়জনদেরকে হারিয়েছি সেটা কিন্তু না, না, সেটা বিচারের না। স্টেপে আপনি একটা দেখেছেন। ন্যায় বিচারের জন্য, একটা ন্যায় বিচার মানে বিচারটা যে অন্যায় হয়েছে সেটাই ন্যায়টা বলছি। প্রতিষ্ঠার জন্য। হ্যাঁ, সেটাই বলছি, বিচারের প্রতিটা স্টেপে কিন্তু আমরা বাধাগ্রস্ত হয়েছি। আমাদের যারা ভিকটিম ফ্যামিলি ছিল তাদেরকে গুম করা হয়েছে, আমাদের লয়ারদেরকে হ্যারাস করা হয়েছে। তাজুল ভাইয়ের অফিসে আমরা মিটিং করে বের হয়ে গিয়েছি, তারপরে তাজুল ভাইয়ের অফিসে গিয়ে তাজুল ভাইকে ধরে থানায় নিয়ে যাওয়া হয়েছে। সাক্ষী এরপরে দেখা যাচ্ছে সাক্ষীকে ট্রাইব্যুনালের সামনে থেকে উঠাই নেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের সামনে থেকে উঠে নিয়ে দেওয়া হয়েছে। এটা যখন আবার এটা নিয়ে আমরা ট্রাইব্যুনালে গিয়েছি, উল্টা সামনে না, আমার গাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে, আমার নিয়ে যাওয়া গাড়িতে। হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এরপরে এটা যখন আমরা ট্রাইব্যুনালে নিয়ে গিয়েছি, ট্রাইব্যুনাল আমাদেরকে উল্টা আমাদের বিরুদ্ধে কন্টেম্প্ট অফ কোর্টের প্রসিডিংস ড্র করছে। তাজুল ভাইয়ের খেয়াল আছে? এরপরে আপনি দেখেন এই শিশির ভাইয়ের কাছ থেকে, শিশির মনির ভাইয়ের অফিস থেকে, অ্যাডভোকেট শিশির মনির ভাইয়ের অফিস থেকে অ্যাপিল শুনানির আগে আগে সবকিছু উঠিয়ে নিয়ে গিয়েছে, কম্পিউটার থেকে শুরু করে। তো অনেকগুলো বিষয় আছে, এগুলো আমাদের যেটা দরকার সেগুলো এগুলো কম্পাইল করা এবং গভর্নমেন্টের কাছে। তাজুল ভাই যেটা বলেন, এটা জনগণের সরকার, জনগণের পক্ষ থেকে আমাদের জোর দাবি জানানো দরকার যে একটা শক্তিশালী তদন্ত কমিটি, এবং যে শক্তিশালী তদন্ত কমিটির সদস্যরা হবে ফ্যাসিবাদ মুক্ত, তারা নিরপেক্ষ হবে এবং তাদের সাহস থাকতে হবে এবং তাদেরকে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য এরকম মোটিভেশন থাকতে হবে। আমাকে একটু যেতে হচ্ছে, আমার মনে হয় আরেকটু আমরা কন্টিনিউ শেষ করে দিব, আপনি। তা আমার মনে হয় তাজু ভাই, আমরা মোটামুটি আজকে একটা মানে এইটাই আমরা আলোচনার মধ্যে পাইলাম যে আমাদেরকে একটা উদ্যোগ নিতে হবে। মানে এই যে অন্যায়গুলা হয়েছে, ট্রাইব্যুনাল শুরু করে যে অতীতে যে অন্যায়গুলা হয়েছে, এই অন্যায়গুলাকে এক্সপোজ করার জন্য এবং অন্যায়ের সাথে যারা জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনার জন্য, একটা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে একটা উদ্যোগ নিতে হবে। প্রশ্ন হচ্ছে এই উদ্যোগটা কারা নিবে, মানে আমাদেরকে বলতে কারা নিবে সেই সেই বিষয়টা চিন্তা করা দরকার। আমার এই বিষয়টা তাজুল ভাই একটু আগে বলছে, এটা খুব তাড়াতাড়ি করা দরকার। যে জনগণের সরকার এবং নিরপেক্ষ সরকার হিসেবে পরিচিত একটা বিপ্লবের মাধ্যমে সরকার আসছে, এবং এই বিপ্লবের মাধ্যমে একটা যদি আমরা মনে করি, যদি একটা ভালো জাজ নিয়োগ করে বিতর্কহীন বা বিতর্কের ঊর্ধ্বে রেখে যদি একটা বিচার করা যায়, এই 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 যে অন্যায়গুলোর বিচার করা যায়, জনগণের কাছে একটা গ্রহণযোগ্যতা হবে। যেভাবে এই ট্রাইব্যুনাল যাবে জনগণের কাছে অগ্রহণযোগ্য, সেটা যেন না হয় আর কি, সেদিকে খেয়াল রাখি। এবং আমার মনে হয় আমরা এখানে একটু শেষ করবো, আমরা পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করবো। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা দরকার। তাজুল ভাই, আপনি কি শুনতেছেন? আমি একটু শেষ কথা বলতে চাই, এটা যে ইতিমধ্যে আমরা একটা প্রপোজাল দাঁড় করিয়ে ফেলেছি। আমি আমার দলের কথা যদি বলেন, দলের পক্ষ থেকে, তো এইটা আমরা সব রাজনৈতিক দলকে আগামী 2 দিনের মধ্যেই আমরা তাদেরকে ডেকে তাদের সামনে এটা প্রেজেন্ট করার পরিকল্পনা করছি।
আমি মোমেনকে অনুরোধ করব, বা মিজান ভাই আছেন, যে ভিকটিম ফ্যামিলি যে দলের সাথে ছিলেন, তারা যদি, তাদের দলকেও যদি এই মোটিভেশনটা দেওয়া হয়, তারাও যদি এই জিনিসটাকে টেক আপ করেন, তাহলে কাজটা খুব দ্রুত হবে। এবং পাশাপাশি আমাদের যারা আইনজীবী প্যানেল ছিলেন অতীতে, যারা এই মামলাগুলো করেছি, এই প্যানেলের যে অভিজ্ঞতা আছে বাংলাদেশের আর কারো এই অভিজ্ঞতা নাই। সেটা আমার সুতরাং আজকে আজকে শেখ হাসিনার বিরুদ্ধে বা এই রেজিমের বিচারের জন্য যে প্রসিকিউশন প্যানেলটা হবে, সেইটার ওই অন্যদেরকে দিলে যে যেভাবে লেজে গোবরে করবে, বা সেখানে আবার ওই মালুম যে কাজ করেছে, যে তদন্তের কথা বলে, বিচারের কথা বলে, মানুষের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে, এগুলো আবার শুরু হতে পারে। সুতরাং এই প্যানেলটাকে কিভাবে ইউজ করা যায় প্রসিকিউশনে, সেটার ব্যাপারে বিশেষ করে জামাত ইসলামীর পক্ষ থেকে এটার একটা শক্ত অবস্থান নেওয়া দরকার। কারণ এই গভর্নমেন্টের উপরে জামাত ইসলামীর সাংঘাতিক স্টেক আছে। আমাদের পক্ষ থেকে আমরা বলবো, বা ছাত্ররা যারা আছে তাদের পক্ষ থেকে এটা বলা উচিত, বলে এই কাজটা দ্রুত শুরু করা দরকার। যেটা মোমেন কনসার্ন ব্যক্ত করেছে, যে রিমান্ডে অলরেডি নিয়ে ফেলা হয়েছে, কিন্তু তদন্ত সংস্থার লোকই আপনি নিয়োগ দেন। কাজে তদন্ত সংস্থাটা আগে, আর একই সাথে আইনটা চেঞ্জ করা সহ বাকি কাজগুলো শুরু হয়ে যাওয়া দরকার। এটি ভিকটিম ফ্যামিলির পক্ষ থেকে রাজনৈতিক যারা আছেন দল, তাদেরকে অবিলম্বে এই কাজটা শুরু করানোর জন্য চাপ দেওয়া দরকার। তাহলে আমরা তাহলে এখানে মানে শেষ করি নাকি? তাহলে আজকে আমরা এখানে শেষ করি আজকের মতো শেষ করা যেতে পারে। আমাদের এই আবেদন। আমরা ভবিষ্যতে এটা নিয়ে আরো আলোচনা করবো। আমার মনে হয় এটা নিয়ে দীর্ঘ আরো আলোচনার দরকার আছে। যে পর্যন্ত ন্যায় বিচার না হয় আমাদের এই আলোচনা অব্যাহত রাখতে হবে, এবং আমরা এই দাবি অব্যাহত রাখতে হবে। সেই প্রত্যাশা রেখে আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি। ভবিষ্যৎ আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। আল্লাহ। জি দাদুল ভাই। নোমান ভাই, এটা আপনি কি লাইভে দিচ্ছেন? আপনার লিঙ্কটা একটু হ্যাঁ, আমাকে হোয়াটস আমার করে দিন। আমার ওয়ালে লাইভে আছে। আমি কাস্টম লাইভে দিই 5টা একসাথে দেয়, কিন্তু আজকে 5টা একসাথে কিন্তু গেল না, শুধু আমার ওয়ালে গেছে। আমি এটা আপনার দিব আর কি। একটু লিঙ্কটা দিয়ে দেন, আমি শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, লিঙ্কটা আমি দিচ্ছি আপনাকে আমার ওয়ালে। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আচ্ছা, আমি একটু জি রেস্টে যাই। জি জি যান। ঠিক। তাহলে কথা হবে মিজান ভাই। অনেক ধন্যবাদ জি 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 আপনার অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আপনার কষ্ট কষ্ট দিলাম। না আমার ঠিক আছে। আমাদের আজকে দরকার তো আছে এই আলোচনাগুলো করার আর না, কি, নাহলে মানুষ। আমাদের আমাদের এখানে এখানে তো আজকে আমার ছুটির দিন, আমি থাকতে পেরেছি এই জন্য। না জি না, থ্যাংক ইউ। জি ধন্যবাদ। জি জি, জি আসসালামু দাদুল ভাই, আলাইকুম। আমি আপনাকে দিচ্ছি। জি জি, হ্যাঁ আসসালামু জি, আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।